শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব সুন্দর আছো। আমি আজকে গতদিন তোমাদের যে কোশ্চেন উত্তরগুলো করাচ্ছিলাম এসএকিউ 1 নম্বরের, আজকে সেই ধরনের প্রশ্ন আরো কিছু করাচ্ছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি নবম শ্রেণীর আকাশে 7টি তারা কবিতা জীবনানন্দ দাশের লেখা, সেটা থেকেই করাচ্ছিলাম। তো আজকে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল করাচ্ছিলাম 1 নম্বরের মার্কস 1-এর, সেগুলোই আজকে আবার করাচ্ছি। তারপর থেকে তোমরা খাতায় লিখে নিয়েছিলে নিশ্চয়ই, দেখো সেখানে আমি 10টা প্রশ্ন তোমাদের লিখিয়েছিলাম। আজকে 11 নম্বর প্রশ্ন থেকে আমি শুরু করছি। তোমরা দেখো, আমি পরের প্রশ্নটা দিচ্ছি। দেখো, প্রশ্নটা দিয়েছে পৃথিবীর কোন পথ কাকে দেখেনি। 11 নম্বর প্রশ্নটা, পৃথিবীর কোন পথ কাকে দেখেনি। আমি উত্তরটা লিখছি, তোমরা দেখো এই উত্তরটা কি লিখতে হবে। উত্তরটা দেখো, বাংলার বুকে নেমে আসা নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি। কবিতাটা পড়লে খুব সুন্দর করে তোমরা এটা বুঝতে পারবে যে উত্তরটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। বাংলার বুকে নেমে আসা নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নে আসছি আমি। এই প্রশ্নটা দেখো, কামরাঙা লাল মেঘের গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটা লিখি, তোমরা দেখো উত্তরটা কি হচ্ছে। এই প্রশ্নটার উত্তর দেখো, কামরাঙা লাল মেঘের গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এটা কবি মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। এখানে একটা ছোট উত্তর হলেই হয়ে যাবে, মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। এটা কবিতাটা পড়লেই পরিষ্কার বোঝা যায়। আমি নেক্সট প্রশ্নে আসছি। এবারে প্রশ্নটা দেখো, কামরাঙা কি? এটা কবিতাটার সঙ্গে এতখানি সম্পর্কযুক্ত না হলেও এই ধরনের প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে। তার জন্য প্রশ্নটা আমি তোমাদের দিয়ে রাখছি। কামরাঙা কি? উত্তরটা লিখছে, এবার দেখো। কামরাঙা কি? এটার উত্তরে লিখবে 5টি শিরাযুক্ত এক ধরনের ফল বিশেষ, এটি স্বাদে টক। তোমরা কেউ কখনো যদি বাজারে যাও দেখতে পাবে যে 5 রকমের শিরাযুক্ত একটা ফল থাকে, সেই ফলটাই হচ্ছে কামরাঙা। এই দিয়ে অনেক কিছু চাটনি বা এই জাতীয় জিনিস তৈরি করা হয়। তো শুধু এত কিছু বলার প্রয়োজন নেই, এটুকুই বলবে 5টি শিরাযুক্ত এক ধরনের ফল বিশেষ, এটি স্বাদে টক বা অম্ল। আমি পরের প্রশ্নে আসছি। এবারে প্রশ্নটা দেখো, কলমি কি? এটা আমাদের জানতে হবে। কলমি কি? এটা এক ধরনের শাক বিশেষ, আমি তোমাদের লিখবো, যখন তখন দেখতে পাবে। কলমি শাক বাজারে পাওয়াও যায়, আমরা কিনিও। কবি এখানে সেই কলমি শাকটার কথা কবিতার মধ্যে উল্লেখ করেছেন, সুতরাং এটা আমাদের জেনে রাখা ভালো। কলমি কি? এবার আমি উত্তরটা লিখছি। দেখো, গ্রাম বাংলার পুকুরে, বিলে বা বিভিন্ন জলা জায়গায় জলের ওপর জন্মানো এক ধরনের শাক হলো কলমি। এই শাকটা বিশেষত জলের ওপর জন্মানো। সেটা পুকুরে হতে পারে, বিলে হতে পারে, বিভিন্ন জলা জায়গায় এই শাকটা হয়। গ্রাম বাংলার মানুষের কাছে একটি প্রিয় শাক হিসাবে পরিচিত। তাহলে এই দুটো লাইন লিখলেই যথেষ্ট, যে বাংলার পুকুরে, বিলে বা বিভিন্ন জলা জায়গায় জলের ওপর জন্মানো এক ধরনের শাক হলো কলমি। গ্রাম বাংলার মানুষের কাছে এটি প্রিয় শাক হিসাবে পরিচিত। সুতরাং কলমির ডেসক্রিপশনটা আমরা পেয়ে গেলাম। আমি পরের প্রশ্নে আসছি। এবারে প্রশ্নটা দেখো, কবিতার
একটা লাইন তোলা হয়েছে, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বইটা নিশ্চয়ই তোমরা লাইনটা দেখতে পাচ্ছ। কবি সেখানে একটা জায়গায় বলছেন ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কিসের ব্যথিত গন্ধের কথা উল্লেখ করা হয়েছে? কিসের ব্যথিত গন্ধের কথা উল্লেখ করা হয়েছে? অ্যান্সারটা আমি লিখি, তোমরা দেখো। এর উত্তরটা দেখো। উত্তরটা এইভাবেই সম্পূর্ণ বাক্যে আমরা সুন্দর করে লিখব। আকাশের 7টি তারা কবিতায় লাল লাল বটফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার কথা উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ বাক্যে সুন্দরভাবে উত্তরটা হবে। আবার একবার রিপিট করছি, দেখো। আকাশের 7টি তারা কবিতায় লাল লাল বটফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার কথা উল্লেখ করা হয়েছে। আমি পরের প্রশ্নে আসছি। এবার প্রশ্নটা দেখো। এটাও কবিতার একটা অংশ। লাইনটা দেখো, এরই মাঝে বাংলার প্রাণ। এরই মাঝে বাংলার প্রাণ। উক্ত অংশটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এর একটু ছোট্ট ইনার মিনিং আমাদের এখানে এক্সপ্লেন করতে হবে। উত্তরটা লিখছি, তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটাই দেখো। কবি সমগ্র কবিতাটার মধ্যে যে ব্যঞ্জনাগুলো দিয়েছেন, গ্রাম বাংলার সুন্দর রূপগুলোকে দেখার জন্য, গ্রাম বাংলার সেই সুন্দর যে দৃশ্যপট, নৈসর্গিক যে দৃশ্যপট, সেই দৃশ্যপটকে তুলে ধরার জন্য কবি অনেকগুলো শব্দবন্ধ ব্যবহার করেছেন, অনেকগুলো বিশেষণ ব্যবহার করেছেন, অনেকগুলো বিশেষ্য শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে দিয়ে আমরা বাংলার প্রাণকে খুঁজে পাই। গ্রাম বাংলার সেই সবুজে ঘেরা যে ছোট ছোট কুঁড়ে ঘর এবং সবুজে ঘেরা সেই গ্রাম বাংলার মাঠ ঘাট, তার মধ্যে উনি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। উত্তরটাই সেইভাবেই লিখতে হবে। আমি লিখেছি, দেখো। আকাশের 7টি তারা কবিতায় কবি নরম ধান, কলমি শাক, হাঁসের পালক, পুকুরের জল, কিশোরীর চাল ধোয়া শীতল হাত, পায়ে দলা মুঠা ঘাস, বটফলের ব্যথিত গন্ধ ও ক্লান্ত নীরবতার মাঝে বাংলার প্রাণের উপস্থিতি লক্ষ্য করেছেন। উত্তরটাকে এইভাবে সুন্দরভাবে তোমরা লিখবে। এইরকম সুন্দরভাবে লিখলে আশা করি তোমরা সুন্দর নম্বরটাও পাবে। তো এইভাবে খুব ভালোভাবে যে ব্যঞ্জনাময় দিকগুলো তুলে ধরেছে সেগুলো লিখে অ্যান্সারটাকে কমপ্লিট করবে। আমি পরের উত্তরে প্রশ্নে আসছি, দেখো। কবিতার শেষের দিকে এই লাইনটা লক্ষ্য করো। কবি ওখানে লিখছেন, আমি পাই টের। আমি পাই টের। কবি কি টের পান? খুব সুন্দর প্রশ্ন। এর উত্তরটা লিখছি, তোমরা দেখো। এর উত্তরটা দেখো, একটু সুন্দরভাবে আমরা লিখব। প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশ বাংলার নীল সন্ধ্যা সমুপস্থিত হলে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণময় প্রাঞ্জল উপস্থিতি টের পান। কবিতার চোখ দিয়ে কি টের পান সেটাই আমাদের লিখতে হবে। যে কবি বাংলার নীল সন্ধ্যা সমুপস্থিত হলে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণময় প্রাঞ্জল উপস্থিতি টের পান। এইভাবে সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো তোমরা লিখবে। আমি পরের প্রশ্নে আসছি। এবারের প্রশ্নটা দেখো। কেশবতী কন্যার অজস্র চুল কাকে চুম্বন করেছিল? এই ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা খুব সুন্দরভাবে করব। কেশবতী কন্যার অজস্র চুল কাকে চুম্বন করেছিল? উত্তরটা বইয়ের মধ্যেই আছে, কবিতার মধ্যেই আছে, তোমরা পড়লেও বুঝতে পারবে। আমি লিখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে উত্তরটা লেখা যায়। এখানে সন্ধ্যার অন্ধকার প্রগাঢ় হলে সেই অন্ধকার সমস্ত গ্রাম বাংলার গাছপালার উপর নেমে আসে। কবিতার কাব্যিক কল্পনায় এটা কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনা করেছেন। সেই জন্য দেখবে এই উত্তরটা সেইভাবেই লিখতে হবে। বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যার অজস্র চুল হিজল, কাঁঠাল ও জাম গাছকে অবিরত চুম্বন করেছিল।
এখানে চুল মানে সেই তমসা, সেই ঘনায়মান অন্ধকার, সে কথাই কবি বলছেন। তাই নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যার অজস্র চুল হৃদয় কাঠালো জাম গাছকে অবিরত চুম্বন করেছিল। এইভাবেই উত্তরগুলো আমাদের লিখতে হবে। আমি পরের প্রশ্নে আসছি। এই প্রশ্নটা দেখো, কবিতার একটা লাইন তুলেছি, পৃথিবীর কোন পথ এই কন্যাকে দেখেনি। কবি কাকে কন্যা বলেছেন? পৃথিবীর কোন পথ এই কন্যাকে দেখেনি। কবি কাকে কন্যা বলেছেন? উত্তরটা আমি লিখছি, তোমরা দেখো। দেখো, এই উত্তরটার মধ্যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে কবি গ্রাম বাংলার সেই মাতৃভূমি, যে গ্রাম বাংলার সেই সৌন্দর্য, তাকে উনি কন্যা বলে সম্বোধন করেছেন। সুতরাং উত্তরটা আমাদের গুছিয়ে লিখতে হবে। আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ তার মাতৃভূমি বাংলাকে কন্যা বলে সম্বোধন করেছেন। উত্তরটা এভাবেই লিখবে, তার মাতৃভূমি বাংলাকে কন্যা বলে সম্বোধন করেছেন। আমরা পরের প্রশ্নে আসছি। এবারের প্রশ্নটা দেখো, কবিতার একটা ছোট্ট অংশ তুলে নিয়েছি, চুল তার ভাসে। কবিতার একটা লাইনের একটা অংশ, কার চুল কোথায় ভাসে? এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, কার চুল কোথায় ভাসে? উত্তরটা লিখি, তোমরা দেখো। এই উত্তরটা দেখো, খুব সুন্দরভাবে লিখতে হবে। বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যার চুল কবির চোখে মুখে ভাসে। সেই যে নীল সন্ধ্যারূপী যে তমসা, যে অন্ধকার নেমে আসছে, সেটা তো কবি কেশবতী কন্যার সঙ্গেই তুলনা করেছেন। তাই এটাই লিখতে হবে, বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা নীল সন্ধ্যারূপী কেশবতী কন্যার চুল কবির চোখে মুখে ভাসে। আজকে এই প্রশ্নগুলো তোমাদের আমি লেখালাম। আজকের ক্লাস এই অবধি আমি রাখছি। পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমি এই কবিতার কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। বড় প্রশ্নগুলো কিভাবে তোমরা উত্তর লিখবে, কিভাবে শব্দবন্ধগুলো ব্যবহার করবে, সেগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু সাজেস্টিভ বড় প্রশ্ন তোমাদের দেব। আশা করি তোমরা এই প্রশ্নগুলো নিয়ে, এই উত্তরগুলো নিয়ে এবং বইটাকে বারবার পড়ে সুন্দরভাবে তোমরা এই পাঠটাকে অনুশীলন করবে। কারণ আমি আগেও তোমাদের বলেছি যে তোমাদের জীবনের উন্মেষের দিকগুলো খুব ভালোভাবে তুলে ধরতে গেলে তোমাদের পড়াশোনাটাকে খুব ভালোভাবেই করতে হবে। সুতরাং জীবনের পরিসরকে পরিব্যাপ্ত করতে গেলে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা ভালোবেসেই করবে। কখনো জোর করে বা কোনো প্রেশারের মধ্যে দিয়ে তোমরা পড়াশোনা করবে না। পড়াশোনাটাকে ভালোবেসে গ্রহণ করবে, খুব সুন্দরভাবে গ্রহণ করবে। দেখবে প্রত্যেকটা গল্প, কবিতা সবগুলোই খুব মর্মস্পর্শী, তোমাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। আমি পরের ক্লাসে এর বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি।